বাপ ও মেয়ের অশ্রুহীন বিদায় ব্যাপার পাশের ঘর হইতে কৌতূহলী অন্তঃপুরিকাল দল দেখিল ও শুনিল। অবাক কাণ্ড, খোটার দেশে থাকিয়া খোটা হইয়া গেছে, মায়া মমতা একেবারে নাই। আমার শ্বশুরের বন্ধু বনমালী বাবুই আমাদের বিবাহের ঘটকালি করিয়াছিলেন। তিনি আমাদের পরিবারেও পরিচিত। তিনি আমার শ্বশুরকে বলিয়াছিলেন, সংসারে তোমার তো ওই একটি মেয়ে, এখন ইহাদেরই পাশে বাড়ি লইয়া এইখানেই জীবনটা কাটাও। তিনি বলিলেন, যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম। এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে। অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই। সবশেষে আমাকে নিভৃতে লইয়া গিয়া অপরাধীর মতো সংকোচে বলিলেন, আমার মেয়েটির বই পড়িবার শখ এবং লোকজনকে খাওয়াইতেও বড় ভালোবাসে। এই জন্য বেহাইকে বিরক্ত করিতে ইচ্ছা করি না। আমি মাঝে মাঝে তোমাকে টাকা পাঠাইব। তোমার বাবা জানিতে পারিলে কি রাগ করিবে? প্রশ্ন শুনিয়া কিছু আশ্চর্য হইলাম। সংসারে কোনো একটা দিক হইতে অর্থ সমাগম হইলে বাবা রাগ করিবেন। তাহার মেজাজ এত খারাপ তো দেখি নাই, যেন ঘুষ দিতেছেন। এমনই ভাবে আমার হাতে একখানা 100 টাকার নোট গুছিয়া দিয়াই আমার শ্বশুর দ্রুত প্রস্থান করিলেন। আমার প্রণাম লইবার জন্য সভুর করিলেন না। পিছন হইতে দেখিতে পাইলাম, এবার পকেট হইতে রুমাল বাহির হইল। আমি স্তব্ধ হইয়া বসিয়া ভাবিতে লাগিলাম। মনে বুঝিলাম ইহারা অন্য জাতের মানুষ। বন্ধুদের অনেককেই তো বিবাহ করিতে দেখিলাম, মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গেই স্ত্রীকে একেবারে একগ্রাসে গলাধঃকরণ করা হয়। পাকযন্ত্রে পৌঁছিয়া কিছুক্ষণ বাদে এই পদার্থটির নানা গুণাগুণ প্রকাশ হইতে পারে এবং ক্ষণে ক্ষণে অভ্যন্তরিক উদ্বেগ উপস্থিত হইয়াও থাকে, কিন্তু রাস্তাটুকুতে কোথাও কিছুমাত্র বাধে না। আমি কিন্তু বিবাহ সভাতেই বুঝিয়াছিলাম, দানের মধ্যে স্ত্রীকে যেটুকু পাওয়া যায় তাহাতে সংসার চলে, কিন্তু 15 আনা বাকি থাকিয়া যায়। আমার সন্দেহ হয়, অধিকাংশ লোককে স্ত্রীকে বিবাহ মাত্র করে, পায় না এবং জানেও না যে পায় নাই। তাহাদের স্ত্রীর কাছেও আমৃত্যুকাল এ খবর ধরা পড়ে না। কিন্তু সে যে আমার সাধনার ধন ছিল, সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ। শিশির, না, এ নামটা আর ব্যবহার করা চলিল না। একে তো এটা তাহার নাম নয়, তাহাতে এটা তাহার পরিচয়ও নহে। সে সূর্যের মতো ধ্রুব, সে ক্ষণজীবনী উষার বিদায়ের অশ্রুবিন্দুটি নয়। কি হইবে গোপনে রাখিয়া? তাহার আসল নাম হৈমন্তী। দেখিলাম এই 17 বছরের মেয়েটির উপরে যৌবনের সমস্ত আলো আসিয়া পড়িয়াছে, কিন্তু এখনো কিশোরের কোল হইতে সে জাগিয়া ওঠে নাই। ঠিক যেন শৈলচূড়ার বরফের উপর সকলের আলো ঠিক করিয়া পড়িয়াছে, কিন্তু বরফ এখনো গলিল না। আমি জানি কি অকলঙ্ক শুভ সে, কি নিবিড় পবিত্র। আমার মনে একটা ভাবনা ছিল যে লেখাপড়া জানা বড় মেয়ে কি জানি কেমন করিয়া তাহার মন পাইতে হইবে, কিন্তু
অতি অল্প দিনেই দেখিলাম মনের রাস্তার সঙ্গে বইয়ের দোকানের রাস্তার কোনো জায়গায় কোনো কাটাকাটি নাই। কবে যে তাহার সাদা মনটির উপরে একটু রং ধরিল, চোখে একটু ঘোর লাগিল, কবে যে তাহার সমস্ত শরীর মন যেন উৎসুক হইয়া উঠিল, তাহা ঠিক করিয়া বলিতে পারিব না। এ তো গেল একদিনের কথা, আবার অন্য দিনও আছে, সেটা বিস্তারিত বলিবার সময় আসিয়াছে। রাজসংসারে আমার শ্বশুরের চাকরি, ব্ল্যাকে যে তাহার কত টাকা জমিল সে সম্বন্ধে জনশ্রুতি নানা প্রকার অঙ্কপাত করিয়াছে, কিন্তু কোনো অঙ্কটাই লাখের নিচে নামে নাই। ইহার ফল হইয়াছিল এই যে তাহার পিতার দর যেমন যেমন বাড়িল, হৈমর আদরও তেমনি বাড়িতে থাকিল। আমাদের ঘরের কাজকর্ম রীতি পদ্ধতি শিখিয়া লইবার জন্য সে ব্যগ্র, কিন্তু মা তাহাকে অত্যন্ত স্নেহে কিছুতেই হাত দিতে দিলেন না। এমনকি হৈমর সঙ্গে পাহাড় হইতে যে দাসী আসিয়াছিল, যদিও তাহাকে নিজেদের ঘরে ঢুকিতে দিতেন না, তবুও তাহার জাত সম্বন্ধে প্রশ্ন মাত্র করিলেন না, পাছে বিশ্রী একটা উত্তর শুনিতে হয়। এমনি ভাবে দিন চলিয়া যাইতে পড়িত। কিন্তু হঠাৎ একদিন বাবার মুখ ঘোর অন্ধকার দেখা গেল। ব্যাপারখানা এই, আমার বিবাহে আমার শ্বশুর 15,000 টাকা নগদ এবং 5,000 টাকার গহনা দিয়াছিলেন। বাবা তাহার এক দালাল বন্ধুর কাছে খবর পাইয়াছেন, ইহার মধ্যে 15,000 টাকাই ধার করিয়া সংরক্ষণ করিতে হইয়াছে। তাহার সুদও নিতান্ত সামান্য নহে। লাখ টাকার গুজব তো একেবারেই ফাঁকি। যদিও আমার শ্বশুরের সম্পত্তির পরিমাণ সম্বন্ধে আমার বাবা সঙ্গে তাহার কোনোদিন কোনো আলোচনাই হয় নাই, তবু বাবা জানি না কোন যুক্তিতে ঠিক করিলেন তাহার বেহাই তাহাকে ইচ্ছাপূর্বক প্রবঞ্চনা করিয়াছেন। তারপরে বাবার একটা ধারণা ছিল আমার শ্বশুর রাজার প্রধানমন্ত্রী গোছের একটা কিছু। খবর লইয়া জানিলেন তিনি সেখানকার শিক্ষা বিভাগের অধ্যক্ষ। বাবা বলিলেন, অর্থাৎ স্কুলের হেডমাস্টার। সংসারে ভদ্র পদ যতগুলো আছে তাহার মধ্যে সবচেয়ে ওচা। বাবার বড় আশা ছিল শ্বশুর আজ বাদে কাল যখন কাজে অবসর লইবেন, তখন আমি রাজমন্ত্রী হইব। এমন সময়ে রাস উপলক্ষে দেশের কুটুম্বরা আমাদের কলিকাতার বাড়িতে আসিয়া জমা হইলেন। কন্যাকে দেখিয়া তাহাদের মধ্যে একটা কানাকানি পড়িয়া গেল। কানাকানি ক্রমে অফ্রুত হইতে প্রত হইয়া উঠিল। দূর সম্পর্কের কোনো এক দিদিমা বলিয়া উঠিলেন, পুরা কপাল আমার, নাতবউ যে বয়সে আমাকেও হার মানাইল। আর এক দিদিমা শ্রেণিয়া বলিলেন, আমাদের ওই যদি হার না মানাইবে তবে অপু বাহির হইতে বউ আনিতে যাইবে কেন? আমার মা খুব জোরের সঙ্গে বলিয়া উঠিলেন, ও মা, সে কি কথা, বৌমার বয়স সবে 11 বই তো নয়, এই আসছে ফাল্গুনে 12 পা দিবে। কোটার দেশে ডাল রুটি খাইয়া মানুষ, তাই অমনি বারন্ত হইয়া উঠিয়াছে। দিদিমারা বলিলেন, বাছা, এখনো চোখে এত কম তো দেখি না। কন্যাপক্ষ নিশ্চয়ই তোমাদের কাছে বয়স বাড়াইয়াছে।
মা বলিলেন, আমরা যে কোষ্ঠী দেখিলাম কথাটা সত্য, কিন্তু কোষ্ঠীতেই প্রমাণ আছে মেয়ের বয়স 17। প্রবীণারা বলিলেন, কোষ্ঠীতে কি আর ফাঁকি চলে না? এই লইয়া ঘোর তর্ক, এমনকি বিবাদ হইয়া গেল। এমন সময়ে সেখানে হোম আসিয়া উপস্থিত। কোনো এক দিদিমা জিজ্ঞাসা করিলেন, নাতবো, তোমার বয়স কত বলো তো? মা তাহাকে চোখ টিপিয়া ইশারা করিলেন। হোম তাহার অর্থ বুঝিল না, বলিল, 17। মা ব্যস্ত হইয়া বলিয়া উঠিলেন, তুমি জানো না? হোম কহিল, আমি জানি, আমার বয়স 17। দিদিমারা পরস্পর গা টেপাটেপি করিলেন। বধূর নির্বুদ্ধিতায় রাগিয়া উঠিয়া মা বলিলেন, তুমি তো সব জানো, তোমার বাবা যে বলিলেন তোমার বয়স 11। হোম চমকিয়া কহিল, বাবা বলিয়াছেন? কখনো না। মা কহিলেন, অবাক করিল। বেহাই আমার সামনে নিজের মুখে বলিলেন, আর মেয়ে বলে কখনো না? এই বলিয়া আর একবার চোখ টিপিলেন। এবার হোম ইশারার মানে বুঝিল। স্বর আরো দৃঢ় করিয়া বলিল, বাবা এমন কথা কখনোই বলিতে পারে না। মা গলা চড়াইয়া বলিলেন, তুই আমাকে মিথ্যাবাদী বলিতে চাস? হোম বলিল, আমার বাবা তো কখনোই মিথ্যা বলেন না। ইহার পরে মা যতই গালি দিতে লাগিলেন, কথাটার কালি ততই গড়াইয়া গড়াইয়া চারিদিকে লেপিয়া গেল। মা রাগ করিয়া বাবার কাছে তাহার বধূর মূর্খতা এবং ততোধিক একঘয়েমির কথা বলিয়া দিলেন। বাবা হোমকে ডাকিয়া বলিলেন, আই বড় মেয়ের বয়স 17, এটা কি খুব একটা গৌরবের কথা? তাই ঢাক পিটিয়া বেড়াইতে হইবে? আমাদের এখানে এসব চলিবে না বলিয়া রাখিতেছে। হায় রে, তাহার বৌমার প্রতি বাবার সেই মধুমাখা পঞ্চম স্বরাজ একেবারে এমন বাজখাই খাদে নাবিল কেমন করিয়া? হোম ব্যথিত হইয়া প্রশ্ন করিল, কেহ যদি বয়স জিজ্ঞাসা করে কি বলিব? বাবা বলিলেন, মিথ্যা বলিবার দরকার নাই। তুমি বলিও, আমি জানি না, আমার শাশুড়ি জানেন। কেমন করিয়া মিথ্যা বলিতে না হয় সেই উপদেশ শুনিয়া হোম এমনভাবে চুপ করিয়া রহিল যে বাবা বুঝিলেন তাহার সদুপদেশটা একেবারে বাজে খরচ হইল। হৌমর দুর্গতিতে দুঃখ করিব কি, তাহার কাছে আমার মাথা হেট হইয়া গেল। সেদিন দেখিলাম শরৎ প্রবাহের আকাশের মতো তাহার চোখের সেই সরল উদার দৃষ্টি একটা কি সংশয়ে স্থান হইয়া গেছে। ভীত হরিণীর মতো সে আমার মুখের দিকে চাহিল, ভাবিল আমি ইহাদিগকে চিনি না। সেদিন একখানা শৌখিন বাধাই করা ইংরাজি কবিতার বই তাহার জন্য কিনিয়া আনিয়াছিলাম। বইখানি সে হাতে করিয়া লইল এবং আস্তে আস্তে কোলের উপর রাখিয়া দিল। একবার খুলিয়া দেখিল না। আমি তাহার হাতখানি তুলিয়া ধরিয়া বলিলাম, ও আমার উপর রাগ করিও না, আমি তোমার সত্য কখনো আঘাত করিব না। আমি যে তোমার সত্যের বাঁধনে বাঁধা। হোম কিছু না বলিয়া একটুখানি হাসিল। সে হাসি বিধাতা যাহাকে দিয়াছেন তাহার কোনো কথা বলিবার দরকার নাই। পিতার আর্থিক উন্নতির পর হইতে দেবতার অনুগ্রহকে স্থায়ী করিবার জন্য নূতন উৎসাহে আমাদের বাড়িতে পূজার্চনা চলিতেছেন। এ পর্যন্ত সে সমস্ত ক্রিয়াকর্মে বাড়ির বধূকে ডাক পড়ে নাই। নতুন বধূর প্রতি একদিন পূজা সাজাইবার আদেশ হইল। সে বলিল,
মা, বলিয়া দাও কি করিতে হইবে। ইহাতে কাহারও মাথায় আকাশ ভাঙিয়া পড়িবার কথা নয়, কারণ সকলেরই জানা ছিল মাতৃহীন প্রভাসে কন্যা মানুষ, কিন্তু কেবলমাত্র হোমকে লজ্জিত করাই এই আমাদের হেতু। সকলেই গালে হাত দিয়া বলিল, ওমা, এ কি কাণ্ড! এ কোন নাস্তিকের ঘরের মেয়ে এবারে সংসার হইতে লক্ষ্মী ছাড়িল, আর দেরি নাই।